আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি গরম, ঢাকা কি নরম, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ঢাকা দিল্লি নরমে গরমে চলছে। বিশেষ করে গত 10 নভেম্বর দিল্লি বিস্ফোরণের পর থেকে ঢাকা দিল্লি নরম গরম প্রশ্নটি আসছে। প্রশ্নটি এ কারণেই আসছে যে এই দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে ঢাকা বা বাংলাদেশের একটা যোগসূত্র পাওয়া গেছে বা পাওয়া যেতে পারে বা গেছে, এমনটা আলাপ আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় কূটনৈতিক মহল এবং বিভিন্ন পর্যায়ে। সেই জায়গা থেকে দিল্লি গরম হওয়াটাই স্বাভাবিক এবং ঢাকা কিছুটা ঝড়ের আভাস নিশ্চয়ই বুঝতে পারছে। এই বুঝতে পারবার কারণে ঢাকা কি নরম, নাকি ভেতরে ভেতরে বন্ধু পাকিস্তানকে নিয়ে গরম হবার প্রস্তুতি চলছে। আর এই যখন অবস্থা, এই প্রস্তুতির মধ্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এটি আমাদের এই অঞ্চলে, ভারত মহাসাগর অঞ্চলের পাড়ে যে দেশগুলো, তাদের নিয়ে একটা ফোরাম। সেই ফোরামের আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এই বৈঠকটির আগে ঠিক গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে আসলে কি আলাপ হয়, সাধারণত এই বিষয়গুলো যেভাবেই গাল গল্প মেরে বর্ণনা করুন না কেন, এগুলো নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার স্বার্থে বাইরে প্রকাশিত হয় না। দুদেশই, বাংলাদেশ হাইকমিশন বিবৃতি দিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে একটা বৈঠক হয়েছে। কি আলাপ হয়েছে খুব সংক্ষেপে দুই একটা লাইন তারা লেখে। যেমন বাংলাদেশের হাইকমিশন লিখেছে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভেতরে যে আরো অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো বাহিরে প্রকাশ হয় না বা হবেও না। এগুলো দু দেশের নিরাপত্তার স্বার্থে, জাতীয় স্বার্থে। আমি শিরোনামটা বলছিলাম যে দিল্লি গরম, ঢাকা কি নরম। এই বিষয়টা নিয়ে বা এরকম একটি শিরোনাম নিয়েই আজকে ভারতের একটি বাংলা গণমাধ্যম, এই সময় কলকাতার গণমাধ্যম, এইরকম একটি স্টোরি করেছে। বিস্ফোরণের ঘটনার পর কঠোর দিল্লি, তাই কি নরম ঢাকা, এমন শিরোনামে একটা স্টোরি করেছে। এবং সেই স্টোরিতে চমৎকারভাবে তারা বর্ণনা করেছেন যে আসলে গরম এবং নরম কেন। তারা লিখেছে যে গত 10 নভেম্বর দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ভারত ও বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছে ঢাকা। দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়ি বিস্ফোরণের পরে তার তদন্তের গতি, প্রকৃতি এবং আঞ্চলিক রাজনৈতিক সম্পর্কে এই ঘটনার প্রভাব বিশ্লেষণ করে গত শুক্রবার 14 নভেম্বর মোহাম্মদ ইউনূস সরকারকে একটি রিপোর্ট দিয়েছে বাংলাদেশের একটি প্রধান গোয়েন্দা সংস্থা। সূত্র মারফত, যা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও এই রিপোর্টটি পৌঁছেছে। খেয়াল করুন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সরকার প্রধান ইউনূসকে একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেও পৌঁছে গেছে। রিপোর্টটিতে সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ইউনূস সরকারকে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ শুধুমাত্র জঙ্গি হামলা নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যের উপরে কৌশলগত চাপ সৃষ্টি হওয়ার ইঙ্গিত বহন করছে। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি প্রভাব বৃদ্ধির কথা স্বীকার করে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ভারত এই বিষয়টিকে গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। বলা হচ্ছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে ভারত সীমিত প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করতে পারে।
আমি গতকালকের ভিডিওতে যেটি বলেছি যে একটা সার্জিক্যাল স্ট্রাইক আগামী 30শে নভেম্বরের মধ্যে হতে পারে, আবারও বলছি এটা হতে পারে। তারা বলছে এই সময় যে যা কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে। আজ বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ শুরুর আগে বাংলাদেশের এই রিপোর্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক। এই আলোচনা সভায় যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগেই মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে পৌঁছে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অনেকে মনে করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বুধবার আসার কথা থাকলেও খলিলুর দিল্লি সফর একদিন এগিয়ে আসার পেছনে রয়েছে সেই রিপোর্টটি, অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টটি। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চ পদস্থ সূত্র জানাচ্ছে, বাংলাদেশ সীমান্তে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে পাকিস্তানপন্থী মৌলবাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে ওই এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করার জন্য নতুন ক্যান্টনমেন্ট গড়ে বাড়তি সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষার প্রয়োজনে এটি দিল্লির স্বাভাবিক প্রতিক্রিয়া। এই সময় বলছে যে তাই বলে প্রতিবেশী বাংলাদেশে ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার মতো সীমিত প্রতিরোধমূলক অভিযান চালানোর কোনো ভাবনা এখনো ভারত সরকারের নেই। আমিও বলেছিলাম গতকালকে যে ভারত সরকার খুব সহসা বা সহজে বাংলাদেশের উপরে কোনো অ্যাটাক করবে না, কারণ যে বাংলাদেশকে তারাই স্বাধীন করে দিয়েছে সেই বাংলাদেশের চূড়ান্ত কোনো ক্ষতি ভারত করবে না, এখনো পর্যন্ত ক্ষতি চায় না। তারা চায় ভারত বাংলাদেশ একটা চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে দু দেশ বেড়ে উঠবে, বড় হবে, একসাথে বড় হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেটি হতে দিচ্ছে না। সেই জায়গায় কি করবে? এবং এই যে বর্তমানে নানা রকম জঙ্গিপনা, নানা রকম উত্তপ্ত পরিস্থিতির কারণে আলাপ আলোচনা যদি না হয় চূড়ান্ত বিচারে, ওই যে ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান ইত্যাদি চলে আসতেই পারে। বলা হচ্ছে যে ইউনূসের জামানায় পাকিস্তান প্রেমে উজ্জীবিত হয়ে মৌলবাদী ও জঙ্গি শক্তি নতুন করে যে শক্তি সঞ্চয় করছে তার প্রমাণ দিল্লির হাতে রয়েছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, কারামুক্ত জঙ্গি নেতাদের এই জিহাদি কাজকর্মে পরিকাঠামো ও অর্থ যোগাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানি মৌলবাদী ধর্মীয় সংগঠনের নেতারা সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিতে বক্তৃতা করে তরুণদের জিহাদি পথে দাওয়াত দিচ্ছে। কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ হচ্ছে তার সুনির্দিষ্ট জিপিএস লোকেশনও ভারতের গোয়েন্দাদের হাতে রয়েছে। আমরা এগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছি। এই পরিস্থিতিতে ঢাকাকে বলে বুঝিয়েই ক্ষান্ত করা যাবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় এসব বিষয় নিয়ে কথা বলতে ছাড়েননি যে তা স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহল মনে করছে। একই সঙ্গে নিশ্চয়ই এই আশ্বাসও দিয়েছেন যে সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা অকারণে ভারত বিরোধী জিগির তুলে পরিস্থিতি উত্তপ্ত করা বন্ধ করলে এবং কড়া হাতে জঙ্গিদের শায়েস্তা করলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হানার আতঙ্কে থাকতে হবে না। সতর্ক করে দিয়ে থাকতেই পারে। কোথায় কোথায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ চলছে তার তালিকাও খলিলুর রহমানের হাতে তুলে দিতে পারে ভারত। দুই দেশ পৃথক বিবৃতিতে জানিয়েছে দোভাল ও খলিলুরের বৈঠকটি হয়েছে। জাতীয় নিরাপত্তার খাতিরে বিস্তারিত বলা সম্ভব নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত ছাড়া কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য দেশ মালদ্বীপ ও মরিশাস আজ অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়াও। গত বছরের আগস্টে কলম্বোয় কনক্লেভের ষষ্ঠ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ অস্থির পরিস্থিতির কারণে সেই বৈঠকে যোগদান করতে পারেনি। বুধবার দিল্লিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে সপ্তম অধিবেশনের উদ্দেশ্য সমুদ্র পরিসরের নিরাপত্তা বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি
এই বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসবাদ প্রচার, পরিকাঠামো প্রসার রোধ এবং সংগঠিত অপরাধের মোকাবেলায় সমন্বয় বৃদ্ধি। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় অবশ্যই গুরুত্ব পেয়ে গেছে সন্ত্রাসবাদের প্রচার ও পরিকাঠামো প্রসার রোধের বিষয়টি। বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া সে দেশের গোয়েন্দা রিপোর্টটিতে বলা হয়েছে, ভারতের গোয়েন্দারা ধারণা করছেন, 1. বিস্ফোরণ নকশা ও অর্থায়ন হয়েছে ঢাকায় অবস্থানরত পাকিস্তান পন্থী চক্রের মাধ্যমে। 2. 26 অক্টোবর 2025 তারিখে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশে এসে ডক্টর ইউনূস ও সেরা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর 14 দিন পরে দিল্লি বিস্ফোরণ ঘটার সংযোগ রয়েছে। 3. পাকিস্তানের লস্করি তয়বার কমান্ডার সাইফুল্লাহ সাহেব ঘোষণা করেছে যে লস্করের একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে এবং জিহাদের পরিকল্পনা করছে। পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পিএনএস সাইফের সম্প্রতি চট্টগ্রাম সফরকেও ভারত সন্দেহজনক মনে করছে বলে দাবি রিপোর্টে। তুরস্কের সঙ্গে ইউনূস সরকারের ঘনিষ্ঠতার চেষ্টাও ভারত নজরে রাখছে বলে জানানো হয়েছে। দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের এক অফিসার বলেন, এই রিপোর্ট পাওয়ার আগেই ভারত কঠোর মনোভাব ঢাকাকে জানাতে ছাড়েনি। দিল্লি বিস্ফোরণের আগে উত্তর পূর্ব ভারতে বাড়তি সেনা সমাবেশের প্রস্তুতি দেখেই ইউনূস সরকার সুর নরম করতে শুরু করে। আদানি গোষ্ঠীর বকেয়া বিদ্যুতের দাম মিটিয়ে দেওয়া এবং ভারতের দাবি মেনে বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি, তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। খলিলুর রহমান ফিরে আসার পরে সুর আরো নরম হবে বলে আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। ভারত আমরা বারবার বলে আসছি যে ভারত আসলে অ্যাটাকে নয়, ভারত আলোচনায় বিশ্বাস করে। এখানে ড্রোন, এখানে ক্ষেপণাস্ত্র, এখানে যুদ্ধ বিমান না, আগে আলাপ আলোচনা। ইতিমধ্যে ঢাকার সুর নরমের বেশ কয়েকটি উদাহরণ আমরা দেখলাম। আদানির বিদ্যুৎ বিল দিয়ে দেওয়া কিংবা জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিল করা ইত্যাদি নানা রকম দৃশ্যমান ঘটনা দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় যে খলিলুর রহমান ফিরে আসবেন, আজকেই তিনি ফিরে আসবেন, ফিরে আসতে বাধ্য হচ্ছেন আজকে 20 তারিখেই। আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান অনেক কিছু পরিবর্তন যদি বাংলাদেশে না হয়, তাহলে ভারত, আমি বারবার বলছি যে এই মাসের মধ্যে সার্জিক্যাল অ্যাটাক করবে না। আমি বারবারই বলছি যে অ্যাটাক করবে না। কিন্তু যদি আপনি আলোচনায় না শোনেন তাহলে কি হবে? দিল্লি গরম, ঢাকা নরম, অনেক কিছুতে আভাস পাওয়া যাচ্ছে। এখন এই নরম গরমের শেষ পরিণতি কি হয় আমাদের দেখতে হলে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব এবং দেখব। বাংলাদেশের রাজনীতিতে অদ্ভুত একটা ব্যাপার আমি দেখি, যে বাংলাদেশে ভারত বিরোধিতা বিভিন্ন রাজনৈতিক দলের একটা বড় ট্রাম্প কার্ড। তারা মুখে ভারত বিরোধিতার কথা বললেও ভারতের সামান্য আশীর্বাদ পাবার জন্য তাদের একেবারে টপ টু বটম সবাই হা করে তাকিয়ে থাকে। এই যে বাংলাদেশে এখন এত কিছু শুনছেন, বিএনপি, জামাত সবাই কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করছে গোপনে গোপনে, কিন্তু মুখে এরা সবাই ভারত বিরোধী। এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের দালাল তাহলে কে? একমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। কিন্তু আমরা বারবার বাস্তবে দেখি যে ভারতের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে যদি কেউ কথা বলতে পারে সেটি হলো বর্তমানে শেখ হাসিনা। এবং তার আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পেয়েছে। এই যে বাংলাদেশের গার্মেন্টস ভারত হয়ে ইউরোপের মার্কেটে যেত, সেই ট্রানজিটটা বন্ধ করে দিয়েছে ভারত ইউনূস ক্ষমতায় আসার পরে। আমরা বছরে 2000 কোটি টাকা লস করছি, অথচ এটা পুরা বিনামূল্যে ভারতের কাছ থেকে আদায় করেছিল। এই যে আদানির থেকে বিদ্যুৎ এনেছে, এই বিদ্যুৎ নিয়ে কত কথা শুনি, কিন্তু এই বিদ্যুৎ বন্ধ করার মতো পরিস্থিতি হলেই ইউনূস দৌড়ে যে বিল দিয়ে আসে। এরকম মানে অপপ্রচার, ভারত বিরোধী অপপ্রচার, অথচ ভারতের সামান্য করুণার জন্য
চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে রয়েছেন। আমি আগেই বলেছিলাম তার 19শে নভেম্বর যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার যাওয়াটা একদিন এগিয়ে তিনি 18ই নভেম্বর সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গিয়েছেন। এবং খলিলুর রহমান গিয়েছেন মূলত অফিসিয়ালি আজকে 20শে নভেম্বর একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স হচ্ছে। ভারত স্বাগতিক দেশ, 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সম্মেলনে অংশগ্রহণ করছে। আগেও বলেছি এরা মালদ্বীপ, মরিশাস, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো এই আজকের এই কনফারেন্সে কিন্তু সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছেন ভারতের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে। সো এই যে মিটিংটা হচ্ছে, এবং পরশুদিন তিনি গিয়েছেন, গতকাল সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। 9:30 পরে 1 ঘন্টা বিরতি দিয়ে 10:30 থেকে 40 মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান। সেই মিটিং এ ছিলেন ডক্টর খলিল, অজিত দোভাল এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গার। এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন। সো গতকাল সকালে 2টো মিটিং হয়েছে। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গারের সাথে, সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি, কিন্তু অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি। কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ, ভার্বাল এনডিএ তে সাইন করেছি, মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব না, কিন্তু যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি, আমি যে কারণে শুরুতে বললাম যে ভারতের সামান্য করুণা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, অথচ এদের বক্তৃতা শুনলে, কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে, এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলেরই প্রায় আছে। তো এই যে আলোচনাটা হলো, 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন। এটা যা বলার এটা অজিত দোভাল বলে গেছে। মিস্টার খলিল প্রধানত 3টি কথা বলেছেন, আর পুরো মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায়। তো সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোভাল তিনি কি বলেছেন। অজিত দোভাল তিনি বলেছেন যে গত 15 মাস 15 দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট 77টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই 77টা বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সব তথ্য ভারতের কাছে আছে এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টটি অজিত দোভাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন। এর বাইরে 277 পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে। এবং শুধু বিবরণ নয়, বিভিন্ন ধরনের প্রমাণ, স্যাটেলাইট থেকে তোলা ইমেজ, এই সব কিছু ওই 277 পৃষ্ঠার রিপোর্টটিতে রয়েছে। এরপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা জানিয়েছেন অজিত দোভাল। ভারত মনে করে যে বাংলাদেশে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
বিশেষ করে প্রায় 50% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার চেষ্টা ভারত সমর্থন করে না বা ভারত আশা করে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মধ্য দিয়ে এই অঞ্চলে একটি দীর্ঘ অস্থিতিশীলতার যে সৃষ্টি হবে সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, এবং ভারত সবঙ্গত কারণেই ইনক্লুসিভ নির্বাচন চায়। কাউকে বাদ রেখে এই অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি ভারতের কাছে কাম্য নয়। একজন উপদেষ্টা বা এনসিপির নেতা কেউ একজন নাকি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে ডক্টর খলিল আপনি ভারতে যাচ্ছেন, আপনি আসার সময় এই মৃত্যুদণ্ড প্রাপ্ত সো কল্ড আদালতের শেখ হাসিনাকে নিয়ে আসবেন। তো এই ব্যাপারে এই যে শেখ হাসিনাকে যে তাইজুলের আইসিটি কোর্টের একটা প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারেও অজিত দোভাল ভারতের মনোভাব জানিয়ে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই প্রক্রিয়াটি পৃথিবীর কোন দেশের বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়, এবং ভারত এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে। সুতরাং খুব ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে এই শাস্তির এই প্রক্রিয়াগত কারণে এবং এই বিচার টিচার এই টোটাল বিষয়টা ভারত মানে না। এবার খুব এক্সাইটিং একটা কথা বলেছে যে এই যে কদিন আগে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই উপদেষ্টাদের নাম এবং এই 55 জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু বিষয় আলোচিত হয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং বলবো না বলে প্রতিশ্রুতিবদ্ধ। শুরুতেই বলেছিলাম যে ডক্টর খলিল 3টি কথা বলেছেন। তার একটি হলো ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। সরি, উই আর ভেরি ভেরি সরি। কোট, এটা কিন্তু কোট, আমি বানিয়ে বললাম না। ডক্টর খলিল অজিত দোভালকে বলেছে এই সব নথিপত্র সবকিছু পাওয়ার পরে বলেছে সরি, উই আর ভেরি ভেরি সরি। এই যে ডক্টর ইউনূসের ভারতের বিরুদ্ধে কামান দাগায় আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কিভাবে সারেন্ডার করে। এরপরে ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। কেমন লাগতেছে? অবিশ্বাস হচ্ছে? এই হলো বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির তথাকথিত নেতাদের বাস্তব অবস্থান। এবং সব শেষে ডক্টর খলিল সুবিধামতো সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি অজিত দোভাল বলেছেন সেটি তিনি বিবেচনা করে দেখবেন। এবং আজকে ডক্টর খলিল আরো 3টি মিটিং করবেন। তার মধ্যে সকালে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার পলিটিক্যাল উইং এর কর্মকর্তাদের সাথে তিনি একটি মিটিং করবেন। এই পর্বটি যখন করছি তখন আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে দিই যে ভারতের উপরে যে মার্কিন ট্যারিফ আরোপ করেছিল কত 50% না কত, এই যে ট্রেড ডিল হবে এখন, এই ট্রেড ডিলে ভারতের ট্যারিফের পরিমাণ হবে 9.85%, 10%-এর কম। এবং $93 মিলিয়ন আরেকটা বাণিজ্য চুক্তি সম্প্রতি সই করলো ভারত আমেরিকার সাথে। ভারত আমেরিকার সম্পর্কটা আবার মাঝখানে একটু টানটান থাকলেও এখন আবার নতুন করে অন্য মাত্রায় যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।